আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবারকে নিয়ে অনেক ভালো আছেন। সবাইকে স্বপ্নপূর্ণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা আসলে যে কোর্সটা করতেছি সেটা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন কোর্স। এখন এই গ্রাফিক ডিজাইন কোর্স, এটার নিয়ম আছে, বিভিন্ন রীতি আছে, বা এটা আসলে কি 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 ধরনের ডিজাইন করতে হয় সেই বিষয়গুলো বা সেই থিওরিগুলো জানার জন্য আমাদের আজকের এই প্রেজেন্টেশন ক্লাসটি। তো চলুন শুরু করছি। তাহলে আমরা প্রথমে জেনে নিব যে গ্রাফিক ডিজাইন আসলে কি। গ্রাফিক ডিজাইন আসলে কি? তো গ্রাফিক ডিজাইন হচ্ছে ক্রিয়েটিভ একটা আইডিয়ার সাথে যখন আমরা একটা আর্ট বা ডিজাইন তৈরি করি, ক্রিয়েটিভ আইডিয়ার মাধ্যমে একটা ডিজাইন তৈরি করি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমি যদি একটু সুন্দর করে বলতে চাই তাহলে বলা যেতে পারে যে কোনো ক্রিয়েটিভ চিন্তা বা আইডিয়া বা তথ্যকে একটা রূপ দেওয়ার উদ্দেশ্যে যে প্রক্রিয়ায় বা সফটওয়্যারে সেটাকে আর্ট বা ডিজাইনে রূপান্তর করা হয় তাকে গ্রাফিক ডিজাইন বলা হয়। তাহলে আমরা জানলাম যে গ্রাফিক ডিজাইনটা আসলে কি। যে আমরা কোনটা তথ্য মুখে যেরকম বলি বা কাগজে যেরকম লিখি ওরকম না লিখে আমরা কি করব, আমরা একটা ডিজাইনের মাধ্যমে সেটা একটা রূপদান করব। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার লাগবে বা আমাদের বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হবে। তো এই সিস্টেমটাকে আসলে গ্রাফিক ডিজাইন বলা হয়। এখন আমরা যে ধরনের ডিজাইনগুলো করি অ্যাকচুয়ালি সেগুলো দুই ধরনের মিডিয়ায় ব্যবহার করার জন্য তৈরি করা হয়। সাধারণত দুই ধরনের মিডিয়ার জন্য আমরা ডিজাইনগুলো করে থাকি। একটা হচ্ছে ওয়েব মিডিয়া, একটা হচ্ছে ওয়েব মিডিয়া বা ওয়েবসাইটের জন্য আমরা বলতে পারি। যেমন আমাদের গেল ঈদে বা সামনে একটা ঈদ আসবে বা বিভিন্ন দিবসে আমরা দেখি যে ফেসবুকে, ইনস্টাগ্রামে বা এরকম অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ধরনের পোস্টার পোস্ট করি। তাহলে ওটাও তো কিন্তু এই সফটওয়্যারে বা আমাদের কম্পিউটারে আমরা তৈরি করে থাকি, বাট ওগুলো আসলে প্রিন্ট করা হয় না। ওগুলো প্রিন্ট করার জন্য আমরা তৈরি করিনি। ঠিক আছে? ওগুলো শুধু অনলাইনে দিতে চাই। এখন এইগুলো হচ্ছে ওয়েব মিডিয়ার ডিজাইন। এবং এটা যখন তৈরি করতে হয় তখন একটা কালার মোড আছে, সেটা হচ্ছে RGB। সেটা হচ্ছে RGB। RGBর মানেটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। ঠিক আছে? তিনটা কালারের সমন্বয়ে যে একটা ডিজাইন তৈরি করা হয় এবং সেটা আসলে প্রিন্ট করার জন্য না, সেটা সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে ব্যবহার করার জন্য। তাই সেগুলোকে বলা হয় ওয়েব মিডিয়ার ডিজাইন। আরেকটা ডিজাইন আছে যেগুলো অবশ্যই প্রিন্ট করা হবে, সেটার কালার মোড নিতে হয় CMYK। তার মানে যেগুলো প্রিন্ট করা হয় সেগুলো তো আমরা আসলে কম্পিউটারের সফটওয়্যারে তৈরি করব, তাই না? তো সেটা তৈরি করার সময় অবশ্যই প্রথমে একটা নিউ পেজ নিতে হবে, ডকুমেন্ট নিতে হবে, বা একটা ক্যানভাস ওপেন করতে হবে, করে তার মধ্যে তো ডিজাইনটা করব। তো ওই যে যখন আমরা ওই ডিজাইনটা করার জন্য একটা ডকুমেন্ট নিচ্ছি না, ফার্স্ট টাইমে যখন শুরু করতেছি, তখন কালার মুড নামে একটা অপশন আছে, সেখানে আমরা CMYK এই ধরনের ভার্সনটা বা অপশনটাকে আমরা সিলেক্ট করব। এটার মানে হচ্ছে চারটা কালার: সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে? ব্ল্যাককে আসলে কি কালার বলে, কি মানে প্রধান, মানে যেটা ছাড়া আসলে অন্য কিছুই হবে না। এই কালো যদি এগুলোর সাথে না মেশানো হয় তাহলে কালারগুলো অন্যরকম রূপ ধারণ করে না। ঠিক আছে? তো আমরা এইটুকু জেনে রাখবো যে আমরা কিছুদিন পরেই তো, দু একটা ক্লাস পরেই তো ডিজাইন শুরু করব। এখন আমাদের যদি এরকম ডিজাইন আমরা তৈরি করতে যাই, যেমন ধরেন আমরা একটা বিজনেস কার্ড তৈরি করব বা ভিজিটিং কার্ড। এখন এই বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডটা হচ্ছে আমরা অবশ্যই প্রিন্ট করি, তাই না? একটা ডিজাইন করে হয়তো 1000 পিস এটাকে প্রিন্ট করে নিই। এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে যখন এটা তৈরি করতে যাব তখন কালার বোর্ড নামে একটা জায়গা আমরা কি করব, CMYK দেব। এটা মানে হচ্ছে সেটাতে মোট 4 ধরনের কালার আছে। দ্যাটস মিন আমাদের হচ্ছে যে প্রিন্টার থাকে, বড় প্রিন্টার বা যেখান থেকে আমরা প্রিন্ট করাবো, সেটাতে কিন্তু 4টা কালারের সেট আপ করা থাকে। ঠিক আছে? এবং সেটা অনেক সুন্দর, প্রিন্ট করলে অনেক সুন্দর হয়। বাট আমরা যদি ভুলবশত RGB অপশন নিয়ে একটা ডিজাইন তৈরি করি, সেটাতে তো 3টা কালার থাকে, তাই না? তো সেই 3টা কালার দিয়ে ডিজাইন তৈরি করার পর সেটা যদি প্রিন্ট করি, প্রিন্টে সেটা খুব সুন্দর দেখাবে না, কালারটা খুব সুন্দর হবে না, কারণ আমাদের প্রিন্টারে মোট 4টা কালার থাকে। তাই আমরা যদি মনে করি যে আসলে এই ডিজাইনটা আমরা প্রিন্ট করাবো না, অনলাইনে ছাড়বো, এমনভাবে কোনো ডিজাইন যখন তৈরি করা হবে তখন অবশ্যই সেটার কালার মোড নিতে হবে RGB, এবং প্রিন্ট করব এরকম অর্থে যদি আমরা তৈরি করি তাহলে সেটার কালার মোড হইতে হবে CMYK। আমি আশা করতেছি এটা সবার মাথায় থাকবে এবং মাথায় থাকাই লাগবে। চলুন সামনে এগোই। তো দেখুন, আমরা আসলে একটু মানে এইমাত্র জানলাম যে আসলে দুই ধরনের কাজে আমরা ডিজাইনগুলো ব্যবহার করে থাকি।
তো সাধারণত প্রিন্ট মিডিয়ার জন্য আমরা যেগুলো করে থাকি, যে ধরনের ডিজাইনগুলো করে থাকি, সেগুলো আমরা দেখতে চলেছি। মনে আছে তো প্রিন্ট মিডিয়ার কালার মোডটা কি নিতে হবে? CMYK, এই চারটা। এই বিজনেস কার্ডটার ডিজাইন আমি যখন করব তখন তো অবশ্যই এর একটা সেটিং থাকে, একটা পেজ নিতে হয়, একটা মাপ নিতে হয়। বাট সেখানে একটা অপশন আমরা পাবো, সেটা হচ্ছে কালারের অপশনটা। আমি একটু এই সাথে সাথে বলে যাচ্ছি যেন সবার মাথায় ঢুকে যায়, এজন্য হয়তো কয়েকবার বলতেছি আর কি। সো এটা যখন তৈরি করবো আমরা মনে রাখবো কালার মোডটা আমরা কত রাখবো? অবশ্যই অবশ্যই আমরা কালার মোড রাখবো CMYK। কারণটা হচ্ছে যে এই যে ডিজাইনটা আমরা তৈরি করেছি এটা অবশ্যই প্রিন্ট করার জন্য। বাইরেকে কিন্তু আমরা যখন তৈরি করে দেবো, পাঠাবো অন্যদেরকে, অবশ্যই অনলাইনের মাধ্যমে, ইমেল করে বা অন্য মাধ্যমে আমরা পাঠাবো, ঠিক আছে সেটা। বাট তারা তো এটা ডিজাইন করবে, তাই না? সো এই ধরনের ডিজাইন যখন আমরা তৈরি করব, ডকুমেন্ট নেওয়ার সময় কালার মুড নামের অপশন থেকে CMYK এটা অবশ্যই নিতে হবে। তো চলেন আর কি কি ধরনের বিষয় আছে যেগুলো প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি। যেমন দেখেন আইডি কার্ড, এটা তো আমরা চিনি আইডি কার্ডটা, তাই না? আমরা এরকম আইডি কার্ডগুলো তৈরি করব। আসলে গ্রাফিক ডিজাইনে আমরা কি কি কাজ করতে যাচ্ছি এই কোর্সে, সেটারও কিন্তু একটা পরিচিতি বা একটা সিলেবাস আমি আপনাদেরকে এটার মাধ্যমে দিয়ে যাচ্ছি। তো দেখেন আমরা পোস্টার, এই যে এই পোস্টারগুলো আমরা তৈরি করব। এখানে ওয়াজ মাহফিলের পোস্টার আছে বা ভর্তি চলিতেছে, এই ধরনের বিভিন্ন কোম্পানির, বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্টার আমরা ডিজাইন করতে পারবো এই কোর্স থেকে, এবং এগুলো কিন্তু অবশ্যই প্রিন্ট করা হবে প্রিন্ট মিডিয়ার জন্য এটা। এছাড়া দেখেন আমাদের কিন্তু ব্যানার ডিজাইন করতে হবে, ব্যানার ডিজাইন আমরা শিখবো। সব থেকে বড় একটা বিষয় আমি একটু বলে রাখি, অ্যাকচুয়ালি আমরা যে ডিজাইনগুলো দেখবো প্রিন্টের জন্য হোক বা অনলাইনের জন্য হোক, আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করি আমরা বুঝতে পারবো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আসলে বেশ কিছু কি রয়েছে, শেপ আছে, শেপ, অনেকগুলো শেপ আছে, তারপরে হচ্ছে লেখা আছে। দেখেন আমরা যদি একটু দেখি, খেয়াল করি, এখানে দেখেন এই একটা শেপ, এই একটা শেপ, এখানে একটা লেখা আছে, টাইপোগ্রাফি আর কি, যে সুন্দর করে টেক্সটটা লেখা। এছাড়া এখানে কিছু শেপ ব্যবহার করেছি, এখানে কিছু লোগো থাকতে পারে, এবং অবশ্যই লেখা তো থাকবেই, বিভিন্ন লেখা তো থাকবেই, ছবি থাকবে, যে ছবি তুলে আমরা এখানে সেট করে দিয়েছি বা ইন্টারনেট থেকে ডাউনলোড করে এখানে এনে দিয়েছি, তাই না? তো এই বিষয়গুলো আমাদের আসলে প্রয়োজন। তো আমরা আসলে কি দেখতেছি? আমরা দেখতেছি প্রিন্ট মিডিয়ার জন্য যে যে ডিজাইনগুলো তৈরি করা হয়, আর এর কালার মোডটা হবে CMYK। সো আমরা এই ব্যানার ডিজাইনটা দেখলাম, যেরকম বিভিন্ন ধরনের ব্যানার আমরা আমাদের প্রতিষ্ঠানের সামনে বা উপরে বা কোনো একটা জায়গায় আমরা এটা সেট করে রাখি মানুষকে জানানোর জন্য আমাদের সার্ভিস সম্পর্কে। যাই হোক, দেখেন ফ্লায়ার বা বুশিয়ার, এই ধরনের এক ধরনের ডিজাইন আছে। ফ্লায়ার খুব সহজে যদি বলি পোস্টার, ঠিক আছে, যে এই কথাটার মানে হচ্ছে একটা একটা পোস্টার, এবং এগুলো অবশ্যই প্রিন্ট করা হয়। আমরা যদি হচ্ছে একটা উদাহরণ একটু শুনি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমরা যখন দেখি যে একটা কলেজে যখন পরীক্ষা চলে, যেমন এখন SSC পরীক্ষা চলমান, পরীক্ষার শেষের দিকে কিন্তু যখন রুম থেকে সবাই বের হয় তখন অনেক কোম্পানি, বিভিন্ন কোচিং সেন্টার হোক বা অন্য কোনো আদার কোনো বিষয় হোক, তারা কিন্তু বিভিন্ন 2 পাতা 3 পাতা বা 1 পাতা কিন্তু ভাঁজ করা টাইপের কিছু কিন্তু ডিজাইনওয়ালা কিছু ডকুমেন্ট সবাইকে মানে বিলি করে। ওইটার মাধ্যমে একটা কোম্পানি তারা কি ধরনের সার্ভিস দিচ্ছে সেই ধরনের কিছু ডিজাইন বা লেখা বা গ্রাফিক ওই কাগজে ফুটিয়ে তোলা আছে, তারা ওইটাকে আমাদের মাধ্যমে আসলে পাবলিসিটি করতেছে, ঠিক আছে, আমাদেরকে দিচ্ছে যেন তাদেরই লাভ হয়। তো যাই হোক, ওটা বিষয় না। এই ধরনের কাজকে আমরা ফ্লায়ার বা পোস্টার বা হচ্ছে বুশিয়ার আমরা বলতে পারি, ভাঁজ করা টাইপের বা এই সুন্দর ডিজাইন আমরা যেরকম দেখতে পাচ্ছি স্ক্রিনে। তো এরপরে রয়েছে প্যাড ডিজাইন। প্যাড ডিজাইন হচ্ছে যে হচ্ছে এই আমরা ছবিতে যেরকম দেখতেছি, ধরেন আমরা যে কলেজে পড়াশোনা করি সেই কলেজ থেকে একটা প্রত্যয়নপত্র আমরা নিতে যাব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ওই কলেজের নাম ঠিকানা সম্বলিত একটা কাগজে কিন্তু আমাদের প্রত্যয়নপত্র মাঝখানে সুন্দর করে তারা স্যারেরা লিখে দেয়, ঠিক আছে। এরকম জায়গায় আমাদের প্রত্যয়নপত্রের কথাটা থাকে, হ্যাঁ, প্রত্যয়নপত্র এখানে লেখা থাকে টেক্সটগুলো, এবং উপরে দেখেন একটা সুন্দর ডিজাইন থাকে যেখানে আসলে একটা কোম্পানির নাম ঠিকানা বা একটা প্রতিষ্ঠানের নাম ঠিকানা, লোগো এগুলো থাকতে পারে, নিচে কিছু টেক্সট থাকতে পারে বা একটা ডিজাইন থাকতে পারে। যেমনটা এখানে দেখেন ডিজাইন দিয়ে সুন্দর করে তৈরি করেছে, কিন্তু এর হেডারে মানে উপরের অংশে কিন্তু কোম্পানির নাম, একটা ডিজাইন বা লোগো এরকম কিছু টেক্সট আছে, আর মাঝখানে মূলত লেখাটা বা দরখাস্ত বা হচ্ছে টেক্সটগুলো আর কি, ঠিক আছে। তো এই ধরনের ডিজাইনকে বলা হয় প্যাড ডিজাইন। আচ্ছা, তাহলে আমরা কিন্তু আসলে প্যাড ডিজাইন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারলাম, যেটা কোম্পানির আইডেন্টিটি বলা যায়, কোম্পানির নাম ঠিকানা সম্বলিত একটা ডিজাইন কাগজে থাকে, সেই ডিজাইনটা আমরা করে দেবো।
তো আর কি কি আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে, প্রিন্ট মিডিয়ার ডিজাইনগুলো আর কি কি হতে পারে? দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ মেমো। তো এটা আর এর ব্যাখ্যা আর কিভাবে করবো, তাই না? ব্যাখ্যার তো প্রয়োজনই নেই, আমরা আসলে এটা জানি খুব সুন্দর করে। বাট আমরা হয়তো অনেকে আনন্দিত হচ্ছি যে আমরা এরকম ডিজাইন বানাতে পারবো, প্রেসে যেরকম ডিজাইন করে, এটা হয়তো শুনে আমাদের ভালো লাগবে। যাই হোক, তাহলে আমরা ক্যাশ মেমো ডিজাইন, এটা প্রিন্ট হচ্ছে মিডিয়ার জন্য আমরা বুঝতে পারলাম। এছাড়া আমাদের ক্যালেন্ডার ডিজাইন, এটাও প্রিন্ট করার জন্য তৈরি হয়। সো এই সবগুলোর কিন্তু কালার মোড CMYK হবে। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের কয়েকটা ক্যালেন্ডারের ছবি দিয়ে আছে। আমরা যদি একটু চেষ্টা করি বা আমরা একটু যদি মানে বোঝার চেষ্টা করি, আমি বলে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে কি আছে অ্যাকচুয়ালি এই ছবিতে। এক পাশে দেখতে পাচ্ছি একটা ছবি আছে, এছাড়াও কিছু টেক্সট আছে, শেপ আছে, অনেকগুলো লেখা বা টেক্সট আছে, তাই না? এই তো ডিজাইন। তাহলে একটা মানুষ যখন একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারে, সে কিন্তু একটা ক্যালেন্ডারও তৈরি করতে পারে। শুধু পার্থক্য কোথায়? একটু সাইজের পার্থক্য, যে ক্যালেন্ডারের সাইজ হয়তো একরকম আর হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে আরেক রকম। তারপরে সে হচ্ছে আর কি করতে পারে, সে পোস্টারও বানাইতে পারে, তাই না? পোস্টারও সে বানাতে পারে। এখন তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা কিন্তু চেষ্টা করলে এই গ্রাফিক ডিজাইনের সফটওয়্যারগুলোর যে মূল টুলসগুলো থাকে কাজের, সেটা যদি আমরা একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমরা আসলে সবকিছু তৈরি করতে পারবো। শুধু সেটিং এবং সাইজগুলো হয়তো একটু ভিন্ন এবং দুই একটা নিয়ম একটু ভিন্ন হতে পারে। সো আমরা ছিলাম ক্যালেন্ডার ডিজাইনে। চলুন আমরা আরো কি কি ডিজাইন আছে দেখে আসি। এই যে বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন হচ্ছে বইয়ের জন্য, বইয়ের উপরে যে মলার দেখেছি না আমরা, ধরেন একটা গ্রামার বই বা একটা গল্পের বই, একটা উপন্যাস, সেটা কিন্তু একেবারে উপরে যে সুন্দর কভারটা থাকে, ওই কভারটার জন্য কিন্তু মানুষের আকর্ষণটা বাড়ে, তাই না? তখন তারা সেটা কিনে। তা আমরা হচ্ছে এটাও শিখবো। এই বুক কভার ডিজাইনও আসলে কি প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি, ঠিক আছে? যেমন এইখানে দেখেন আমি একটা বুক কভারের ডিজাইন আপনাদের মকআপ করে দেখিয়েছি, যে মকআপ করা। তো আমরা কিন্তু বুক কভার ডিজাইন সম্পর্কে ভালোভাবে জানলাম। এখন আমাদের টি শার্ট ডিজাইন আছে। আমাদের কোর্সের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেরকম বুক কভার ডিজাইন, সিবি ডিজাইন, টি শার্ট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। এগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে শিখতে হবে। অ্যাকচুয়ালি একটা গ্রাফিক ডিজাইন মানে অনেক কিছু হিউজ পরিমাণ বিষয় আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু আসলে সব যে পারবো তা কিন্তু না, কেউ কখনো সব পারে না, আমিও তো হয়তো সব পারি না, বাট আমার কয়েকটা জিনিসের ভীষণ অভিজ্ঞতা আছে। তো আমারও মনে হয় যে আপনারা কি কি আছে তার লিস্ট যদি জানতে পারেন এবং সেগুলোর একটা করে ক্লিয়ার যদি করতে পারেন, তাহলে তার মধ্যে থেকে আপনাদের পছন্দ হচ্ছে কোনগুলো বা কোনগুলো একটু সহজ হতে পারে, আবার কোনগুলোর কোন ক্যাটাগরিগুলো বেশি বেশি চলে, এগুলো কিন্তু আপনারা জেনে যাবেন, তাই না? সেজন্য আমার সবকিছু রাখতে হবে, একটা করে ক্লাস হইলেও রাখতে হবে, ঠিক আছে? তো এই টি শার্ট ডিজাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, কারণ মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু খুব প্রয়োজন পড়ে। কিন্তু ক্যালেন্ডার হয়তো বছরে মানুষ একবার নেয়। সো আমরা এটা খুব সুন্দর করে শিখবো। আর সাথে তো আমি আছি এবং অনলাইন আছে, ইউটিউব আছে। শুধুমাত্র আপনাদের লাগবে ধৈর্য। আসলে কোর্সটা কাদের জন্য? যারা ভালো কিছু করতে চাচ্ছে এবং যারা একটু সময় দিতে পারবে, যারা একটু ধৈর্য ধারণ করতে পারবে। আজকে ভর্তি হয়ে কালকে টাকা চাইবে, কালকে কাজ দিতে হবে, এরকম তো না। আমরা অনেক প্রতিষ্ঠানের হচ্ছে ভিডিও দেখি অনলাইনে, যে স্টুডেন্ট কাজ করা অবস্থায় তারা $100 প্রজেক্টে একটা কাজ পেয়েছে। আমার না ভীষণ অবাক লাগে যে স্টুডেন্ট এখনো কোর্স শেষ করেনি, যে স্টুডেন্ট কিভাবে কাজ নিতে হয়, কাজ কিভাবে দিতে হয়, একটা চ্যানেল কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট কিভাবে রেডি করতে হয়, সেখানে আর টিপসগুলো কি কাজ পাওয়ার জন্য, বাইরের সাথে কথা বলার জন্য ইংলিশ জানার প্রয়োজন পড়ে, আর বেশ কিছু বিষয় সেখানে থাকে। তাহলে তারা প্রচার করে যে তারা হচ্ছে স্টুডেন্ট নিয়েছে এবং তাদের কাজ মানে কাজ পাচ্ছে, এখনো তাদের ট্রেনিং শেষ হয়নি। 3 মাস বা 6 মাসের ট্রেনিং এর মধ্যে প্রথম মাসে বা 10 দিন পরে তারা কাজ পেয়েছে। আমি খুবই অবাক হই আসলে। তো যাই হোক, আমরাও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি কাজ পাওয়ার, বাট একটা সিলেবাস যদি না শেষ করি তাহলে ফাইনালি আমরা রেজাল্ট কেন পাবো? ধরেন এখন এসএসসি পরীক্ষা চলতেছে, এটার মাধ্যমে কিন্তু বিশেষ করে ক্লাস 8 পাস করার পরে 9 এবং 10 মানে 2 বছর পড়ালেখা করতে হয়, সব সাবজেক্টে পাস করতে হয় বা এক্সাম দিতে হয়। ভালো রেজাল্ট হইলে তখন একটা আমরা ভালো লেটার পাই, একটা গ্রেড পয়েন্ট পাই, একটা রেজাল্ট পাই। যাই হোক সেটা তো চলুন, টি শার্ট ডিজাইন তো আমরা জানলাম প্রিন্ট মিডিয়ার জন্য। এছাড়াও আমরা বেশ কিছু এখানে এক্সাম্পল রেখেছি,
ঠিক আছে, যেগুলো সব টি শার্ট ডিজাইন। একটু বলে দিই, টি শার্ট ডিজাইন মানে এই না যে আমরা টি শার্ট তৈরি করব। অ্যাকচুয়ালি টি শার্টের মাঝখানে দেখেন যে ডিজাইনগুলো আছে, লোগো বা লেখা বা টাইপোগ্রাফিগুলো আছে, ওইগুলোই কিন্তু আসলে আমরা কি করব, আমরা ডিজাইন তৈরি করে দেব। এবং বায়ারকে পছন্দ করানোর জন্য আমরা এরকম বিভিন্ন টি শার্টের ছবি আমরা তুলতেও পারি সরাসরি, আবার অনলাইন থেকে ডাউনলোড করতে পারি, করে আমরা হচ্ছে সেইখানে একটা জায়গা মতো ওই ডিজাইনটা আমরা প্লেস করে দেব। এটাকে বলা হয় টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন মানে এই যে হাতা বানানো, এই যে হচ্ছে কাপড় কিনে নিয়ে সেইগুলো বানানো, এরকম না। আসলে টি শার্টের মধ্যে আমরা যে তথ্যটা ডিজাইন আকারে গ্রাফিক আকারে দিচ্ছি, এই ডিজাইনটা করাটাই হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইনের টি শার্ট ডিজাইন বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখেন আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমি দিয়ে রাখছি, এবং আমার কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে। আমি একটা প্রতিষ্ঠানে ছিলাম, সেখান থেকে আসলে আমার কিছু নিষেধাজ্ঞাও ছিল, সত্যি কথা বলতে। তারা হচ্ছে ওইভাবে চাচ্ছিল না, তাই আমার কাছে এই যে প্রেজেন্টেশনগুলো আছে, বা আমার কাছে আরও অনেক স্টুডেন্টকে দেওয়া যায়, আমার কিছু রিসোর্স আছে যেগুলো আমি মন থেকে দিতে চাইছি সবসময়, কিন্তু চাকরির জন্য আমি সেগুলো সেভাবে করতে পারিনি। এজন্য সে জবটাই আমি এখন নেই, এখন আমি বস, আমি আপনাদের সব কিছু। সো আপনাদের হচ্ছে যা হেল্প লাগে আমার সাথে বলবেন। একটা কথা বলে রাখি, আমরা যারা ক্লাস করি, ক্লাসের সময় আমরা অনেক সময় অনেক বিশেষ কারণে একটু অমনোযোগী হয়ে যেতে পারি, বা একটা জিনিস হয়তো আমি যেভাবে বোঝাচ্ছি, আমি একবার বা দুবার বুঝালাম, তারপর অনেকে বুঝতে পারেনি। তো সবার উচিত কি, সবার উচিত হচ্ছে খোলা মনে সেটা আমাকে জানানো, আমাকে সরাসরি ক্লাস লাইভ ক্লাসে বলে দেওয়াটাই ভালো। ঠিক আছে, এখন যদি আমরা সেটা না পারি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মেসেজ আলাদা করে জানাই দেবো স্যারকে, কেমন? এখন স্যার কি করবে পরবর্তীতে, অন্যরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু সে অন্য ক্লাসের মাধ্যমে বা মাঝখানে হচ্ছে ওই আগের টপিকটা যে একজন যেটা বুঝিনি সেটাকে সুন্দর করে আরেকবার দেখাই দেবে, এতে করে তার লাভ হবে। কিন্তু 3 মাস বা 4 মাস খাটবেন, আমাকে একটা বেতন দেবেন, ফি দেবেন, এরপরও মানে আপনারা বলবেন যে আমরা কি শিখলাম, আমরা কিছুই করতে পারলাম না, আমরা আসলে লস করে গেলাম, এরকম কথা আসলে বলতে হয় না। আর এটা হলো নিজের ব্যর্থতা। আশা করি আমরা এই বিষয়টা মাথায় রাখবো। তো দেখেন, আমরা হচ্ছে এই একটা বিষয়, মানুষ কিন্তু খুব জবের জন্য ছোটে, এবং বিদেশে কিন্তু এটা খুবই দরকারি একটা সাবজেক্ট, সিভি বা রিজুমি তৈরি করা, মানে জীবন বৃত্তান্ত তৈরি করা। এটা ওয়ার্ডেও করা যায়, এটা পাওয়ার পয়েন্টেও করা যায়, এটা হচ্ছে মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরও করা যায়। যে সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি আমি শিখবো, আমরা একটু পরে আসলে জানবো যে কি কি আছে এই কোর্সটাতে, এবং এই প্রেজেন্টেশনের একটা বাকি অংশ আমরা আগামী ক্লাসে দেখব। তারপর থেকে আমাদের আসলে ফুল ফটোশপ বা ডিজাইনিং ক্লাসগুলো শুরু হবে। আসলে মনটা আগে সেট আপ করতে হবে, আসলে বুঝতে হবে যে আসলে আমরা কি কি করতে যাচ্ছি, এটা আমাদের জন্য দরকারি কিনা, আমার পছন্দের কিনা, তাই না? যাই হোক, তো আমরা সিভি ডিজাইনটা বুঝলাম। আমরা আরো দু একটা ছবি দেখতে পারি, দেখেন সিভি ডিজাইন এখানে মকআপ করে রাখছি। এই যে মানে যারা জব নিতে চায় তারা কোম্পানিতে তাদের মানে সকল যে ইনফরমেশন গুলো আছে, যেমন তার নাম, এডুকেশন, এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার আর যা যা থাকে সবকিছু ছবি সহ এরকম একটা সুন্দর ডিজাইন করে সেখানে জমা দেয়। আর বিদেশে একটা সুন্দর ডিজাইনের উপরে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা নির্ভর করে। অবশ্যই তার ভালো পড়াশোনা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে, সাথে সে যে কাগজটা জমা দেবে সেটা যেন একটা প্রফেশনাল লেভেলের হয়, তাহলে তারা বুঝতে পারে যে মানুষটার রুচি ভালো। সো এই যে বিষয়টা আমরা শিখবো, এটা আমাদের ভীষণ কাজে লাগবে। তো যাই হোক, জি স্যার, আপনি ঠিক কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দেখেন, এছাড়াও আমরা এই কোর্সটাতে যেটা শিখবো বা প্রিন্টের জন্য আমরা শিখি, এই কাজটা অবশ্য প্রিন্ট বাদে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য এরকম ধরনের কাজ করা হয়। একটা প্রোডাক্ট বলা যেতে পারে, ঠিক আছে? এই প্রোডাক্টটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এমনভাবে সাজানো, মনে হচ্ছে প্রোডাক্টটার গায়ে লতা পাতা বা এরকম কিছু একটা আছে, এবং এমনভাবে ওইটাকে প্রেজেন্টেশন করা হয়েছে, পেছনে পাহাড়ের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে, ঝর্ণার পানি পর্যন্ত। তা আমরা কিন্তু এরকম একটা ডিজাইনকে এরকম সুন্দর করে যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, সেটা কিন্তু মানুষ অবশ্যই নিবে, তাই না? এবং আমি ডলার ইনকাম করতে পারবো। তো এই ধরনের কাজগুলো কিন্তু প্রিন্ট মিডিয়ার জন্য করা হতে পারে, ব্যানারে দেওয়ার জন্য, পোস্টার দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ছবি এডিটিং কাজটা আমরা শিখবো, এটা আমি বলতে চাচ্ছি। যেমন এখানে দেখেন একটা, এই যে মানুষটা ইয়োগা করতেছে একটা জায়গায় বসে, 1 খণ্ড ভূমি বলা যেতে পারে। এছাড়া আমরা যদি এইখানে একটু মানে দেখি, এই পাশে দেখতে পাচ্ছি এইখানে ছবিটার ব্যাকগ্রাউন্ডে কিচ্ছু নাই, ঠিক আছে? আর এখানে দেখেন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এই যে আকাশ বা পেছনে একটা ঝুলন্ত সেতু এরকম কিছু একটা ছিল। আর ছবিটা অ্যাকচুয়ালি আসল ছিল, অরিজিনাল ছিল এইটা,
ঠিক আছে, এটা অরিজিনাল ছিল। আর এখান থেকে ছবিটাকে আমরা এডিট করে হয়তো এমন করতে পারি, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগা দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ডটা টোটাল আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। এবং ছবির কালার ঠিক করা, ছবিতে আর অন্য কোনো অবজেক্ট, যেমন এর মাথায় একটা ক্যাপ দেওয়া, চোখে একটা চশমা দেওয়া, বা হয়তো গলায় একটা হার দিয়ে দিলাম, বা হার ছিল সেটা আমরা তুলে দিতে পারি। এরকম ধরনের এডিটিং এর কাজ আমরা আসলে করব, কেমন? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আসলে ছবি এডিটিং বা ফটো এডিটিং সম্পর্কে জানলাম। যদিও একটা কথা বলে নিতে চাই, আমরা আসলে বর্তমানে যে ধরনের ইআই ওয়েবসাইট আমরা দেখতেছি, মানে এমন কিছু ওয়েবসাইট যেখানে আমরা একটা ছবি দিলেই আমরা কি করতে চাই সেরকম নির্দেশনা বা লিখে দিলে কি হয়ে যাবে, সেকেন্ডের ভিতরে সেটা আমাদের সমাধান করে দেবে। সুতরাং আমাদের ফটো এডিট কিন্তু অনেক অনেক সহজ, ঠিক আছে? তো আমরা সেটা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এছাড়াও আর কি কি হতে পারে, আমরা কিন্তু লোগো ডিজাইন শিখবো, এবং লোগো ডিজাইনও প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি হতে পারে। আবার চাইলে কেউ যদি মনে করে শুধুমাত্র তার কোনো প্রতিষ্ঠান নেই, সে কখনো প্রিন্ট দেবে না, এরকমটা আমরা শুনে নেবো যে সে প্রিন্ট দেওয়ার জন্য তৈরি করতে চাচ্ছে কিনা। হ্যাঁ, যদি সেটা হয় তারা আমাকে জানাবে। একটা কথা একটু বলে রাখি, একটা বায়ারের জন্য বা একটা মানুষের জন্য আমরা যে ডিজাইনটা তৈরি করে দেবো, অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু বা তাকে কিন্তু আমরা চিনি না, তাই না? তার নাম, তার বিজনেস, তার ওয়েবসাইটের নাম, সে কোথায় থাকে, লোকেশন, তার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আমরা কিছুই জানি না। তার পছন্দের কালার এগুলো জানি না। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা শুধু টুলসগুলো শিখবো। আমরা শুধু টুলসগুলো শিখবো যেখানে আছে তারা আমাকে কোনো একটা স্যাম্পল বা যেভাবে বলে দেবে সেভাবে যেন আমরা একটা ডিজাইন তৈরি করে দিতে পারি, এবং সে তার পছন্দের কালার আমাকে বলে দেবে। এবং আসলে কোন সময় কি কালার ব্যবহার করতে হবে সেটা আমাদের ক্লাসে আজকে আছে, ঠিক আছে? তো ক্লাসটা মোটামুটি 10টায় 10, 15, 20 এর মধ্যে শেষ হবে, আমরা সে পর্যন্ত লাইনে থাকবো। আচ্ছা, তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা শুধুমাত্র আমাদের অ্যাপসগুলো বা সফটওয়্যারগুলো বা টুলসগুলো আমরা খুব সুন্দর করে বারবার প্র্যাকটিস করব, যাতে করে আমরা যে কোনো ধরনের কাজটা আমরা করতে পারি। তো দেখেন, লোগো এবং আইকন ডিজাইন, এই যে দেখেন এখানে পেপসি লোগো আছে, অ্যাপেলের লোগো আছে, এখানে ক্রেডিট কার্ডের যে ভিসা কার্ড বা এই ধরনের একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, এরকম ডিজাইন কিন্তু আমরা করব, ঠিক আছে? এছাড়াও দেখেন এখানে আরো অসংখ্য, তো মানে অসংখ্য বা আমরা আরো কিছু লোগো আমরা এখানে দিয়ে রাখছি, আমরা এই ডিজাইনগুলো করব, এই ক্লাসে আমরা কমপ্লিট করব। হয়তো নর্মালি 50টা লোগো আমরা তৈরি করব। তো এমন হতে পারে যে কিছু লোগো আমরা কি করব, আমরা ইউটিউব চ্যানেলে আমি আলাদাভাবে সময় করে হয়তো 5 মিনিটের একটা একটা করে লোগো সোলো তৈরি করব, সোলো, যেন দেখে সবাই বুঝতে পারে কোথায় যাচ্ছি, কি করতেছি, ভয়েস দিয়ে করে ওই 50টা লোগোর ডিজাইনের 50টা ভিডিও আমি আপলোড করে দেব। এবং লোগোর আসলে কি কি বিষয় জানতে হবে, কিভাবে কি করতে হয়, একটা মূল কনসেপ্ট নিয়ে আমরা কি করব, আমরা আসলে একটা এই লাইভ ক্লাস করব, কেমন? একটা বা দুইটা। এবং এরপর আমরা নর্মালি 50টা ডিজাইন করব, যাতে করে আমাদের আসলে এই বিষয়টা খুব সুন্দর করে মাথার ভিতরে চলে আসে। তো দেখেন, আমরা এখন দেখতে যাচ্ছি যে ওয়েব মিডিয়ার জন্য কি কি হতে পারে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সব ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি প্রিন্টের জন্য তৈরি করা। এখন যা প্রিন্টের জন্য তৈরি করা এর একই, কিন্তু হয়তো সাইজের একটু ভিন্নতা আছে। যে সোশ্যাল মিডিয়ায় একটা নির্দিষ্ট সাইজ আছে, এই সাইজ দিলে ওই ফেসবুকে পেজে সুন্দর দেখায়, তাই না? ব্যানার তো আমরা চাইলে একদম দেয়ালের পরিমাণ বড় করে বানাতে পারি, বাট সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো ব্যানার বা পোস্টার বা পোস্ট ডিজাইন করা হয়, সেগুলো একটা নির্দিষ্ট সাইজ আছে, সেগুলো তো আমি শিখাবো আপনাদেরকে, সো ডোন্ট ওয়ারি। এখন দেখেন, আমরা দেখতে যাচ্ছি ওয়েব মিডিয়ার জন্য অ্যাকচুয়ালি সাধারণত যে ডিজাইনগুলো আমরা তৈরি করব সেগুলো। তো একটু বলে রাখি, ওয়েবের জন্য যে ডিজাইনটা আমরা তৈরি করতে যাব, তখনও তো আমাদের প্রথমে একটা ডকুমেন্ট বা একটা পেজ খুলে নিতে হবে সফটওয়্যারের মধ্যে, তাই না? তো তখন কিন্তু আমরা কালার মোডের ওইখানে অবশ্যই CMY কে দেব না, আমরা দেব RGB। মনে থাকবে সবার? আশা করি মনে থাকবে। তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখানো হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আগের মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে বা ছবি আছে, তলায় এই লেখা আছে কয়েকটা, তাই না? কয়েকটা শেপ আছে, একটা মানুষের ছবি আছে, কম্পিউটার ছবি আছে। এই তো প্রিন্ট মিডিয়ার জন্য যেভাবে তৈরি করেছি আমরা, সেই ক্ষেত্রে তো আমরা ছবি নিয়ে আসা শিখবো বা নিয়ে আসবো, প্রয়োজন হবে সেখানে লিখবো, কালার করব, এই তো এটা বিষয়। কিন্তু হয়তো সাইজটা ভিন্ন, এবং পেজটা নেওয়ার সময় কালারের মুডটা একটু চেঞ্জ করে নেব, এটা আর কি বিষয়টা। সো আমরা আশা করতেছি যে সোশ্যাল মিডিয়া বা ওয়েব মিডিয়ার জন্য যেসব ডিজাইন তৈরি করতে হয়, সেগুলো আসলে কিছুই না, শুধু একটা সেটিংয়ের একটু ব্যাপার আছে আর সাইজের একটা ব্যাপার আছে, অন্যথায় আমরা অন্য সব দিক থেকে একই ধরনের কাজ করতে পারবো। তো এরপরে কি আছে? আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি যে আমরা এখানে কিছু গ্রামীণ ফোনের পোস্টের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেয়া থাকে এরকম টাইপের।
হ্যাঁ, আমরা খেয়াল করলে বুঝতে পারবো অনেকটা এরকম টাইপের সোশ্যাল মিডিয়া দেওয়া থাকে। আর আমরা আরেকটা জিনিস একটু এর এর মধ্যে বলে রাখি, সেটা হচ্ছে দেখেন আমি যে ডিজাইনগুলোর স্যাম্পল আপনাদের সামনে প্রেজেন্টেশন আকারে দেখাচ্ছি, সেখানে কিন্তু উপরে দেখেন অনেকগুলো জায়গা ফাঁকা আছে, অনেকগুলো জায়গা ফাঁকা আছে, বা চাইলে কিন্তু ছোট ছোট আমরা অনেকগুলো লাইন এখানে ধরে দিতে পারতাম, বাট আমি কিন্তু দেইনি বা আমরা কিন্তু দেই না এটা। কারণ এই যে ব্ল্যাঙ্ক স্পেস বা একটা ফাঁকা জায়গা, এটা কিন্তু ডিজাইনকে সুন্দর করে তোলে। আমরা আসলে নতুন অবস্থায় কি করি, এটা ডিজাইন আমরা তৈরি করতে পেরে যাই, কিন্তু ডিজাইনটার অ্যালাইনমেন্ট বা বেশ কিছু রীতিনীতি আমরা মানি না, তার কারণে আমাদের ডিজাইনগুলো সুন্দর লাগে না। এবং একটু দেখলে বুঝতে পারবো এখানে কিন্তু অনেক ধরনের কালার ব্যবহার করা হয়নি। দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা হয়তো ব্লু কালার, তার উপরে এই শেপগুলো হলুদ কালার দেয়া, আর টেক্সটগুলো সাদা দিয়ে মিশিয়ে দিয়েছে। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু 2 থেকে সর্বোচ্চ 3টা কালার আছে। এই লাল, নীল, হলুদ, বেগুনি সব যদি একসাথে নেই তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে। আর একটা বিষয় আমরা মাথায় রাখবো, আমি কিন্তু পরে প্রশ্ন করব, এই যে গ্রামীণ ফোনের পোস্টারগুলো আমি দেখাচ্ছি, এগুলো ফেসবুকে দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য, মানে এগুলো বলা হয় ওয়েব ব্যানার বা ওয়েব মিডিয়ার জন্য তৈরি করা ডিজাইন। কিন্তু এইখানে কালারটা কি আছে, ব্লু টাইপের। তো আমি পরে একটা প্রশ্ন করব, তখন আমাকে এই কথাটা বলতে হবে যে কি কালারটা ছিল। সো আমরা একটু সামনে যাচ্ছি। আচ্ছা, তো দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এরকম একটা কথা দিয়ে, একটা সেটা ছবি দিয়ে এবং বেশ কিছু লেখা, কন্ট্যাক্ট নাম্বার ডিজাইনের মধ্যে এটা মানে সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট ডিজাইন, মানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য যে ডিজাইনটা করা হয় তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ঠিক আছে, বা ওয়েবের জন্য একটা ব্যানার। ধরেন একটা ওয়েবসাইট আছে, যেরকম আমার নিজের একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের ছবি বা বিভিন্ন কোর্সের সুন্দর সুন্দর ডিজাইন করে আমি কিন্তু সেখানে সেট করে রাখছি। সো ওইগুলো হচ্ছে ওয়েব ব্যানার, ওয়েবসাইটে বা অনলাইনে বা সোশ্যাল মিডিয়া যেগুলো পোস্ট করা হয় সেগুলো হচ্ছে ওয়েব ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট। যাই হোক, তো দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন আছে, ঠিক আছে। এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে একটা হচ্ছে ডিজাইন দিয়ে রাখছি, যেমন আমাদের ফেসবুক আছে, আমাদের ফেসবুকের পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, হ্যাঁ, বিহান্স আছে, এই ধরনের যে হচ্ছে অ্যাকাউন্ট, এখানে আমাদের অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। আমরা যে ডিজাইনগুলো ভালো পারি, আমরা হচ্ছে বায়ার খোঁজার জন্য বা আমাদের সার্ভিসটাকে সেল করার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট না খুললে মানুষ জানবে না, আমরা মার্কেটিংও করতে পারবো না। সো আমরা মার্কেটিং যদি না করতে পারি তাহলে তো আসলে সুন্দর হবে না। তো এখন আমার কথা আছে, নিজের জন্য হলেও তো এগুলো লাগবে। একটা ফেসবুকের উপরে যে লম্বা জায়গায় ব্যানার দিতে হয়, একটা প্রোফাইলের জায়গাতে আমাদের নিজেদের ছবি আমরা দিতে পারবো, সমস্যা না। তো এইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য ব্যানার ডিজাইন, ঠিক আছে। ইউটিউবের জন্য তৈরি করা যেতে পারে, ইউটিউবের থাম্বনেইল ফটো যেটা এডিট আমরা করা শিখবো, যে ওই যে ভিডিও মানে কোনো ভিডিওতে গেলে প্রথমে যে একটা সুন্দর ডিজাইন বা এমন একটা কথা দেওয়া থাকে যে না দেখলে মিস বা হচ্ছে টাকা ফেরত, হ্যাঁ, হাসতে হাসতে শেষ, এরকম যাতে অনেক কথা লেখা থাকে না, সেটাতে আমরা ক্লিক করার পর তাই ভিডিওটা শুরু হয় ইউটিউবে। সো ওই যে একটা ডিজাইন, ওটাও তো আমাদের গ্রাফিক তৈরি করতে হবে। ওগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের মধ্যেই পড়ে, তবে ওটা হচ্ছে থাম্বনেইল ডিজাইন। সো আমরা শিখবো, সমস্যা না, মজা পাবো, আর এটা থেকে তো ইনকাম আছে, তাই না? আচ্ছা, দেখেন এখানে আমি আরো কিছু সোশ্যাল মিডিয়ার ব্যানার আমি ডিজাইনের এক্সাম্পল হিসেবে, স্যাম্পল হিসেবে সেট করেছি, ঠিক আছে। এখানে দেখেন সুন্দর একটা ঘড়ি দেয়া আছে, দুই পাশে বেশ কিছু লেখা দেয়া আছে। সো একটা মানে প্রফেশনাল কোনো একটা পেজের উপরে বা পেজের মধ্যে যদি তার ব্যানারে এরকম একটা সুন্দর ডিজাইন দেয়া থাকে, অবশ্যই সেটাকে মানুষ বেশি ফলো করবে। এবং একটা বিষয় বলে রাখি কথায় কথায়, দেখেন এইখানে যেটা বোঝানো হয়েছে তা হচ্ছে, এখানে দেখেন একটা একদম মেন পজিশনে কেন্দ্রবিন্দুতে একটা বড় ঘড়ি বা ওয়াচের ছবি দেওয়া হয়েছে, এবং এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা অফার সেটিং করা হয়েছে, ছবি তো দেওয়া হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে কোন আমরা যে ডিজাইনগুলো তৈরি করব সেই ডিজাইনের যে মেন ফোকাসটা বা মেন যে সাবজেক্টটা থাকবে সেটা আমরা এমনভাবে মানে রেডি করে দেবো, ডিজাইনে সাজাবো যেন সেটা সবার আগে চোখে পড়ে, কেমন? আর আমি তো শিখাবো, সমস্যা নেই। এখন হচ্ছে নিয়মগুলো আমরা একটু পড়তেছি আর কি। ওকে, তো এখানে আমার আরো একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনের ছবি দেওয়া আছে। আমরা চলুন একটু সামনে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট বা পোস্টার আছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে ডান দিকের যে পোস্টারটা, এখানে এক কোণে ছোট একটা লোগো আছে, 2-3 লাইনে অল্প লেখা সাজানো হয়েছে, ঠিক আছে। আর একটা এই যে ব্র্যান্ডের হচ্ছে জুতা আর কি, এই ছবি দেওয়া আছে। যেমন এইখানে দেখেন এই বাম পাশের ছবিতে মাঝখানে কিছু খাবার দেওয়া আছে, 15% অফ দেওয়া আছে এবং হেলদি ফুড নামে একটা টাইটেল দেওয়া আছে। সো দেখেন এখানে কিন্তু ডিজাইন হচ্ছে, ডিজাইনের মধ্যে লেখা কম আর কালার কিন্তু অনেকগুলো ব্যবহার করা হয়নি, তো তাতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? এজন্য আমরা এটা এভাবে চেষ্টা করব।
ওকে, সবাই আসি তো নাকি? কথা বলেন। জি স্যার। জি স্যার আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সুপার স্পিড ইন্টারনেট নিয়ে NETX এখন মোহাম্মদপুরে একটা ডিজাইন আর কি। ঠিক আছে, দেখেন আমি এমন এই ডিজাইনে এমন একটা আইকন এখানে সেট করা হয়েছে, সেখানে কিন্তু দর্শকদের মনটা মানে চোখটা আসলে সবার আগে যাবে। এটা দেখে কিন্তু সে মানে ফার্স্ট টাইম তার মানে পড়ার আগে বোঝা হয়ে গেছে ইন্টারনেট বা লোকেশন এরকম একটা কিছু দিয়েছি তো আমরা। সো সে বুঝতে পেরেছে যে কি ধরনের ডিজাইন বা কি ধরনের সার্ভিস দেওয়া হবে। এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে, এটাকে বলা হচ্ছে হোয়াইট স্পেস। ঠিক আছে, তো এই ফাঁকা জায়গাগুলো থাকা ভালো। তবে হ্যাঁ, এখানে নিচের দিকে মোবাইল নাম্বারটা একটু বড় করে দিয়ে এক পাশে ওয়েবসাইটের ঠিকানা থাকলে আর পাশে ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দেওয়া উচিত ছিল, ভালো হতো। তো দেখেন এইখানে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি আরো দুইটা ডিজাইন আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্টার ব্যানার ডিজাইন। তো আমরা কিন্তু এগুলো সব শিখবো এবং এইগুলো আমরা সুন্দর করে বানাবো, যেগুলো আমরা এখন গুগলে সার্চ দেওয়ার পরে পাই এবং আমরা আসলে খুবই অবাক হই যে তারা এত সুন্দর ডিজাইন তৈরি করে, আমরা এখনো পারি না। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরাও পারবো। আমরা একটু সামনে যাই, দেখি এরপর কি আছে। আচ্ছা, তো আরো অনেক ধরনের ডিজাইন কিন্তু রয়েছে, এগুলো সবই আছে গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। তো আমরা আসলে এতক্ষণ কি দেখেছি? আমরা এতক্ষণ দেখেছি যে আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। কিছু তৈরি করা হয় মিডিয়ার প্রিন্ট মিডিয়ার জন্য, মানে প্রিন্ট করবে এর জন্য, আর কিছু তৈরি করা হয় আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য, মানে ওয়েব মিডিয়ার জন্য। সো এখন আমরা কিছু নিয়ম দেখব যে কোন কোন নিয়ম বা কি কি বিষয় আমাদের একটু মাথায় থাকতে হবে। তো ভালো ডিজাইন কিভাবে করা হয়, ডিজাইনের ধাপগুলো কি কি এবং কোন কোন বিষয় আমাদের শিখতে হবে, সেই বিষয় সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি এখন। তো একটা ডিজাইন তৈরি করতে গেলে আসলে মানে সব থেকে বড় যে বিষয়টা তা হচ্ছে ডিজাইনের ব্রিফ বুঝতে হবে। ডিজাইনের ব্রিফ বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যে একটা ডিজাইন যখন আমাকে তৈরি করতে বলবে, সেটা হচ্ছে তার কি ধরনের কোম্পানি, তার কাজটা কি, সেগুলো আমরা একটু জেনে নেব। ঠিক আছে, এইটা না জানলে তো আসলে আমাদের মনে একটা প্ল্যান তৈরি হবে না। আমরা দেখা যায় হয়তো একটা কার কোম্পানির আমরা একটা ডিজাইন তৈরি করব, মানে লোগো তৈরি করব বা পোস্টার তৈরি করব। তো আমি যদি না জানি যে তার কোম্পানিটা একটা হচ্ছে কার কোম্পানি, তাহলে কিন্তু তার লোগোটা বা তার ডিজাইনটা আমরা সুন্দর করে সাজাতে পারবো না। বাট আমরা যদি তার কাজটা বা তার মার্কেটিং বা তার প্রোডাক্টটা কি, হ্যাঁ, বা সে কিভাবে চাচ্ছে, এক কথায় সে কিভাবে চাচ্ছে সেটা বুঝতে পারাটা হচ্ছে ডিজাইনের ব্রিফ বুঝতে পারা, সহজ ভাষায় আর কি। তো যাই হোক, এছাড়া আমাদের কি করা শিখতে হবে, আমাদের রিসার্চ করা শিখতে হবে। আমরা যদি কোনোদিন একটা পোস্টার বা একটা লোগো আমরা যখন হচ্ছে মানে তৈরি করতে যাব, তখন আমরা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ওয়েবসাইট শিখবো এই ডিজাইনে বা এই কোর্সের মধ্যে আমরা শিখে যাব, যেখানে আমরা অনেকগুলো স্যাম্পল খুঁজে পেতে পারি, আইডিয়া খুঁজে পেতে পারি। তো আমরা হচ্ছে এই কাজগুলো আমরা সুন্দর করে শিখবো, সেটা হচ্ছে রিসার্চ করা। অনেক জানতে হবে, এক কথা অনেক শিখতে হবে। ঠিক আছে, ইউটিউবে আমরা অন্যদের ভিডিওগুলো দেখবো, অনেক সুন্দর সুন্দর স্যারেরা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে অনেক সুন্দর ক্লাস তৈরি করে। সো সেগুলো আমরা দেখবো এবং আমার কাছে বললে আমি সেটা হেল্প করব। ঠিক আছে, এছাড়া আমাদের হচ্ছে ডিজাইন রিলেটেড বিভিন্ন ব্লগ বা গুগলে বিভিন্ন লেখা আমরা পড়তে পারি। তো যাই হোক, তাহলে একটা ভালো ডিজাইনার হতে গেলে বা ভালো একটা সুন্দর ডিজাইন করতে গেলে আমাদেরকে ডিজাইনের ব্রিফ বুঝতে হবে এবং সেই সম্পর্কে রিসার্চ করতে হবে, ডিজাইন সম্পর্কে অনেক রিসার্চ করতে হবে, এক কথায় অনেক পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। এছাড়া আমাদের কি করতে হবে, একটা ডিজাইনের কনসেপ্ট আমাদের তৈরি করতে হবে, যে ডিজাইনটা কেমন হতে পারে। ভালো ভালো গ্রাফিক ডিজাইনার কি করে, তাদেরকে তো একটা স্যাম্পল এমনি কম বেশি দেয়, বা কি কি কালার বাইরের পছন্দ সেটা বলে দেয়, তার কোম্পানির তথ্য বলে দেয়, তাই না? তো সেই সে কোনো লোগো বা কিউআর কোড দিতে চাইলে সেটাও কোম্পানি মানে বায়ার তাকে দিয়ে দেয়, গ্রাফিক ডিজাইনারকে দিয়ে দেয়। সো এখন সে কি করে, এখন সে সেটাকে কিভাবে সাজাবে সে একটা প্ল্যান করে ফেলে। প্রয়োজনে সে একটা কলম, একটা খাতা, হ্যাঁ, বা পেন্সিল খাতা নিয়ে বসে বসে সেইখানে সে একটা ডিজাইন তৈরি করে এবং তার কোম্পানির বা সে যে ধরনের মার্কেটিং হোক বা অন্য কোনো এডুকেশন অ্যাডমিশনের জন্য ডিজাইন হোক, সোশ্যাল মিডিয়ার জন্য ডিজাইন হোক, যে ধরনের ডিজাইন সে করে দিতে বলেছে বা অর্ডার পেয়েছে, সেই ধরনের কথা সে গুগলে লিখে সার্চ করে দেখে যে ওইটা লেখার পরে কি কি ধরনের স্যাম্পল বা ছবিগুলো আসলো। ঠিক আছে, তো সেইগুলো দেখার পরে তার কিন্তু একটা সুন্দর একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়, তার মাথার মধ্যে একটা আইডিয়া জেনারেট হয়, সে ডিজাইনটা কিভাবে করবে, 5টা ডিজাইন থেকে তার থেকে মানে নিজে একটা সুন্দর ডিজাইন করে ফেলাবে, সেটা সে তৈরি করতে পারে। তো এরপরে তাহলে কি কনসেপ্ট কি মানে প্ল্যান আমরা করে ফেলালাম, পরিকল্পনা। ঠিক আছে, এরপর ডিজাইনের পরিকল্পনা করতে হবে, মানে আমরা ভাবিছি যে কি কি রাখতে পারি,
তো এরপরে কি ডিজাইনটা আমরা মানে শুরু করব, পরিকল্পনা শেষে আমরা কি করব, ডিজাইনটা তৈরি করতে শুরু করব। একটা ডিজাইন তৈরি করতে গেলে কিন্তু কি হয়, অনেকবার সেটাকে রিডিজাইন করা লাগতে পারে, ঠিক আছে। তো এই কনসেপ্ট তৈরি করা থেকে শুরু করে ডিজাইনের পরিকল্পনা এবং ডিজাইন তৈরি করা, এই তিনটা কাজই আসলে আসল কাজ। হ্যাঁ, এই তিনটা কাজ হচ্ছে আসল কাজ বা কষ্টের কাজ। এরপরে যখন আমাদের ডিজাইনটা তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওই ডিজাইনটা বাইরেকে সুন্দর করে আছে তার জন্য মনের মতো মানে পছন্দ হয়, এক কথায় পছন্দ হয়, সেভাবে সাজায় তাকে দিতে হবে। যেমন আমি কথায় কথায় বলে থাকি যে আমরা ছেলেরা কিংবা মেয়েরা কিন্তু আসলে মেকআপ করি মাঝে মাঝে। মেকআপ করলে আমাদেরকে সুন্দর লাগে, তাই না? তো যে কালো মেয়ে বা কালো ছেলে সেও মেকআপ করলে নিশ্চয়ই তাকে সুন্দর একটু লাগবে। সেরকমই আমরা যে ডিজাইনগুলো তৈরি করব, সেগুলো বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে বা সাজিয়ে আমরা হচ্ছে বাইরে পাঠাবো ছবিটা, যেন সেটা দেখে তার পছন্দ হয়ে যায়। হ্যাঁ, তো আমি মকআপ দেখাবো, একটু পরে দেখাবো, সমস্যা না। আমরা বা প্রথম দিকে আমরা যে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ছবি টবিগুলো দেখতেছিলাম, একটা পেজের মাঝখানে দুইটা পাশাপাশি সাজানো, তাই না? সুন্দর লাগছিল না? শুধু শুধু কোনো ছবি ছিল না, বরং ছবির পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কালার ছিল, পাশাপাশি দুইটা পিঠ সাজানো ছিল। এরকম করে কোনো কোনো সময় যদি আমরা কোনো একটা ডিজাইনকে সাজিয়ে দেই, তাহলে সেটা হচ্ছে মক আপ করা, শিখবো আমরা, সমস্যা নেই। তো মকআপ করে প্রেজেন্টেশন তৈরি করতে আমাদের হবে ডিজাইনটা সুন্দর করার জন্য। এছাড়াও সেই কাজের আমাদের রিভিউ নিতে হবে, ভালো মন্দ বিষয় আমাদের জানতে হবে, অন্যদের কাছ থেকে শুনতে হবে, বা হচ্ছে যাকে আমরা কাজটা করে দেবো তার কাছ থেকে তথ্যটা নিতে হবে, মানে ফিডব্যাক নিতে হবে। এরপরে ফাইনালি সেটা চূড়ান্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই কাজগুলো আমরা ধাপে ধাপে যখন করি, তখন সেটা একটা সুন্দর ডিজাইন হয়। এবং লাইফে এরকম কাজ যদি তিনটা, এই ধাপগুলো মেনে তিনটা কাজ আমরা ভালোভাবে করতে পারি, আর কারো যদি একবার পছন্দ করাতে পারি, তার মানে বুঝতে হবে আমি সাকসেসফুল, তার মানে বুঝতে হবে আমার দ্বারা হবে। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। তো আমরা কিন্তু এই কাজগুলো চেষ্টা করব, কারণ আমি আপনাদেরকে ধাপে ধাপে এইগুলা শিখাবো অবশ্যই। আচ্ছা, তো গ্রাফিক ডিজাইন করার জন্য আসলে আর কি কি জানা উচিত? আমরা তো জানলাম যে নিয়মগুলো কি, কিন্তু এগুলো কোন শর্তটা দিয়ে করতে হয় বা কোন কোন নিয়ম রাখতে হয়, সেগুলো কিন্তু আমরা এখনো জানিনি। আমরা ধাপগুলো শিখেছি যে একটা ভালো গ্রাফিক ডিজাইনার হতে গেলে বা গ্রাফিক ডিজাইন করতে গেলে প্রথমে কি করতে হয়, তারপরে কিরকম প্ল্যান করতে হয়, কিভাবে কি করতে হয়, হচ্ছে চূড়ান্ত করার আগে সেটা মকআপ আকারে মানে মেকআপ করে আর কি ডিজাইনটা বাইরেকে দিতে হয়, সেটা আমরা জানলাম, তাই না? তো এছাড়া আমাদের যেগুলো আছে তা হচ্ছে আমাদের বেসিক কম্পিউটার সম্পর্কে জানতে হবে। আমি একটু বলে রাখবো বেসিক কম্পিউটার আসলে কেমন, একটু পরে, জাস্ট আমরা লাইনে থাকি বা আমরা ক্লাসে থাকি, তাহলে আমাদের কি করতে হবে, বেসিক কম্পিউটার জানতে হবে। তো ডিজাইন ডিজাইন যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চালানোর একটা দক্ষতা আমাদের তৈরি করতে হবে, যেটা আমরা এই কোর্স থেকে শিখে যাব। আর আমাদের অলরেডি অনেকে কিন্তু বেসিক কম্পিউটার জেনে তারপর এই কোর্সে ভর্তি হয়েছি। বেসিক কম্পিউটার মানে একদম এক কথা যদি বলি, তাহলে একটা কম্পিউটার নিজে নিজে অন করতে পারা, একটু টাইপ করতে পারা, ইন্টারনেট কানেকশন দিয়ে কিছু সার্চ করে ডাউনলোড করতে পারা, এই ধরনের আছে কাজগুলো হচ্ছে বেসিক কম্পিউটার বলা হয়। তো এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ডিজাইনের রীতিনীতি বা ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে আমাদের বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের ডিজাইনের থিওরি জানতে হবে। হ্যাঁ, থিওরিটা ওই যে প্রথম দিকে আমরা যেটা করে আসলাম, যে প্রথমে কি করলাম, তারপরে হচ্ছে ডিজাইন শুরু করলাম, আমরা ফিডব্যাক নিলাম, আমরা হচ্ছে মকআপ করে পাঠালাম, তারপর চূড়ান্ত করলাম। হ্যাঁ, তো এটা করতে গেলে কালার ব্যবহার করা, লেখাগুলো ছোট হবে না বড় হবে, কোন ছবিটা মাঝখানে দিলে মানাবে, এই যে সব কিছু না, সেগুলো আছে ডিজাইনের থিওরি, সেগুলো আমরা শিখে যাবো, সমস্যা না। এখন দেখেন কালার থিওরি জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যেতে পারে। এই কালার থিওরি না জানলে কোনো ডিজাইন সুন্দর হয় না। আমরা কথায় কথায় বলেছি একটু আগেই যে বেশ কিছু ডিজাইন আমরা দেখেছি যেখানে কি ছিল, যেখানে ছিল হচ্ছে ডিজাইনগুলোতে একটা বা দুইটা বা সর্বোচ্চ তিনটা কালার আমরা দেখতে পেয়েছি, যে টেক্সের কালার সহ মোট শেপ বা লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি দেখেছি, তিনটার বেশি কালার নেই। এক কথায় কালার খুবই কম, অল্প কালার দিয়ে তৈরি করা, কিন্তু ডিজাইনগুলো খুব চোখে পড়ে, খুব আকর্ষণীয়, খুব সুন্দর, তাই না? তো আমাদের সেই কালার থিওরি সম্পর্কে জানতে হবে এবং সেগুলোর ডিজাইনে আমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আমরা বই পড়ে কিন্তু অনেক কিছু শিখতে পারি, এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে আমরা অনলাইনে অনেক কিছু পড়াশোনা করতে পারি, কিন্তু হাতে কলমে অ্যাপ্লাই করা সেটা আলাদা জিনিস। আমাদের অনেকের কম্পিউটার আছে বা হচ্ছে আমাদের কম্পিউটার ছিল অনেকের, আমাদের কম্পিউটার কিন্তু ফটোশপ বা ওয়ার্ড বা টাইপ করার জন্য আমাদের স্কোপ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভালো টাইপ করতে পারি না, কারণ আমরা হচ্ছে অ্যাপ্লাই করিনি। আমরা জানতাম কিভাবে টাইপ করতে হয়, বাট আমরা কষ্ট করিনি, আমরা ধৈর্য ধারণ করিনি, এবং সব থেকে বড় বিষয় অধ্যবসায় বা অনেক প্র্যাকটিস বা পরিশ্রম আমরা করিনি।
এইগুলো কিন্তু করা যাবে না, এগুলো করলে কিন্তু কোনো লাভ হবে না। বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সারকে বা গ্রাফিক ডিজাইনারকে যদি এনে আপনাদেরকে কোর্স করানো হয়, কিন্তু আপনারা নিজেরা চেষ্টা করলেন না, তাহলে কিন্তু তাতেও কোনো লাভ হবে না।